ভারতের সবথেকে সংবেদনশীল রাস্তা কোনটি জানেন? ন্যাশনাল হাইওয়ে 44, যা সরাসরি পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের মধ্যে কানেক্টিভিটি তৈরি করেছে। আর এই রাস্তা দিয়েই দিনের পর দিন আমাদের প্যারামিলিটারি ফোর্স, আমাদের ভারতীয় সেনা কর্তারা এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু যাতায়াত করেন। কিন্তু হঠাৎ করে আপনি জানতে পারলেন যে এই রাস্তার সমস্ত সিসিটিভির ফুটেজ পৌঁছে যাচ্ছে পাকিস্তান কিংবা আইএসআই এর কোনো দুবাই ঘনিষ্ঠ নেতার কাছে। তখন আপনি কি করবেন? নিঃসন্দেহে চমকে যাবেন। আর এই ঘটনাই ঘটলো এবার ভারতে। NH4 এর যাবতীয় সিসিটিভি ফুটেজ, অর্থাৎ মিলিটারি ডিপ্লয়মেন্ট, ট্রুপ মুভমেন্ট, সমস্ত কিছু দিনের পর দিন পৌঁছে গেল আইএসআই এর কাছে, এবং এর নেপথ্যে দুঃখের বিষয় এক ভারতীয় ভারতীয় গুপ্তচর। এই ভিডিওতে আজকে এমন কিছু তথ্য আপনাদের সামনে দেখাবো যা নিঃসন্দেহে ভয়ঙ্কর। দুদিন আগে কলকাতাতে পাকিস্তানি গুপ্তচরকে আটক করা হয়েছিল এনআইএ এর পক্ষ থেকে। আর আজকে পাঞ্জাব থেকে এমন এক গুপ্তচরকে আটক করলো যারা শুধুমাত্র কিছু অর্থের বিনিময়ে দেশকে বিক্রি করে দিলেন তা নয়, তারা সরাসরি দেশকে অশান্তকর পরিস্থিতির সামনে কিন্তু ঠেলে দিলেন। যে ঘটনা ঘটেছে তা আরো গভীরে গিয়ে বিশ্লেষণ করা প্রয়োজন। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর যারা এই ভিডিও দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমাদের ভিডিওটি কমেন্ট করবেন, তাহলে আমাদের এই জিওপলিটিক্যাল ভিডিওগুলো আপনার দোরগোড়ায় নিয়মিত ইউটিউব পৌঁছে দেবে। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকে জম্মু কাশ্মীরের পুলিশ এবং আমাদের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি একটি সার্চ অপারেশন চালায়। এই সার্চ অপারেশন চালানো হয় পাঞ্জাবে। পাঞ্জাবের এক ব্যক্তি তার দোকানের বাইরে একটি সিসিটিভি ডিপ্লয় করেন। এই সিসিটিভি ডিপ্লয়মেন্টের পর যে ইনস্টলেশন জায়গাটি বেছে নেওয়া হয়েছিল তা এমন একটি জায়গা যেখানে সরাসরি আর্মির মুভমেন্ট, আর্মির ডিপ্লয়মেন্ট এবং যে অস্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় ভারতীয় সেনাবাহিনী রাস্তা দিয়ে ডিপ্লয় করেন, পাঠান, তার সমস্ত ছবি রিয়েল টাইমে কিন্তু তিনি রেকর্ড করতে শুরু করেন। এবং এই রেকর্ডের যে ফিড, সেই ফিড সরাসরি তিনি শেয়ার করতেন দুবাইয়ের আইএসআই এর সঙ্গে জড়িত এক কর্তাকে। অর্থাৎ পাঞ্জাব থেকে পাঞ্জাব থেকে যদি কখনো সেনাবাহিনীর কনভয় জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে পাড়ি দেয়, তাহলে কিন্তু এই তথ্য ইনস্ট্যান্ট পৌঁছে যাবে পাকিস্তানের আইএসআই এর দপ্তরে। এটি কোনো সিনেমার গল্প নয়। পাঞ্জাবের পাঠানকোট পুলিশ পর্দাফাশ করেছে এই ধরনেরই এক বড় গুপ্তচরের ষড়যন্ত্রের। গ্রেপ্তার করা হয়েছে বলজিৎ সিং ওরফে বিট্টুকে। কিন্তু এই গল্পটা শুধুমাত্র বিট্টুর একার গল্প নয়। আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তানের আইএসআই এর এক নেটওয়ার্ক, যাকে ডিজিটাল ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি বলা হয়, সেই স্ট্র্যাটেজিরও কিন্তু পর্দাফাশ করলো ভারতের গোয়েন্দা সংস্থারা। পাঞ্জাব পুলিশ আজকে একটি প্রেস কনফারেন্স করেছে এবং সেই প্রেস কনফারেন্স আমি কাট আনকাট আপনাদেরকে দেখাতে চাই। দেখুন পাঞ্জাব পুলিশ এই বিভৎস কাহিনীর ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরেছেন এবং এক্স্যাক্টলি পুলিশের সর্বোচ্চ কর্তা কি বলে দেশকে চমকে দিয়েছেন আজকে। ਇਹ ਟੀਮ ਪਠਾਨਕੋਟ ਨੂੰ ਗੁਪਤ ਸੂਚਨਾ ਮਿਲੀ ਸੀ ਕਿ ਬਲਜੀਤ ਸਿੰਘ ਜਿਹੜਾ ਹੈਗਾ ਬਲਜੀਤ ਸਿੰਘ ਬੀਤੂ ਆ, ਇਹ ਪਿੰਡ ਧਾਰੀਵਾਲ ਚੱਕ ਦਾ ਰਹਿਣ ਵਾਲਾ ਆ। ਧਾਰੀਵਾਲ ਚੱਕ ਪੁਲਿਸ ਸਟੇਸ਼ਨ ਸਦਰ ਦੇ ਵਿੱਚ ਆਉਂਦਾ ਹੈਗਾ। ਉਹ ਤੇ ਉਹਦੇ ਤਿੰਨ ਸਾਥੀ ਜਿਹੜੇ ਹੈਗੇ ਆ, ਇਹ ਪਠਾਨਕੋਟ ਵਿੱਚ ਜਿਹੜਾ ਨੈਸ਼ਨਲ ਹਾਈਵੇ 44 ਆ, ਜਿਹੜਾ ਕਿ ਪਠਾਨਕੋਟ ਤੋਂ ਜੰਮੂ ਨੂੰ ਜਾ ਰਿਹਾ, ਉਹਦੇ ਰਸਤੇ ਵਿੱਚ ਸੁਜਾਨਪੁਰ ਦਾ ਜਿਹੜਾ ਅੱਡਾ ਆਉਂਦਾ, ਉਸ ਅੱਡੇ ਦੇ ਉੱਤੇ ਇਹਨਾਂ ਨੇ ਜਸੂਸੀ ਕਰਨ ਵਾਸਤੇ ਕੈਮਰੇ ਲਗਾਏ ਸੀ। ਇਹ ਸੰਵੇਦਨਸ਼ੀਲ ਜਗ੍ਹਾ ਹੈਗੀ ਆ, ਇੱਥੋਂ ਹਰ ਤਰ੍ਹਾਂ ਦੀ ਜਿਹੜੀ ਮੂਵਮੈਂਟ ਕੈਚ ਕਰਨ ਵਾਸਤੇ ਜਿਹੜੇ ਕੈਮਰੇ ਲਗਾਏ ਗਏ ਸੀਗੇ। ਤੇ ਇਹਨੂੰ ਕੱਲ ਗ੍ਰਿਫਤਾਰ ਕੀਤਾ ਗਿਆ। ਇਹਦੀ ਜਿਹੜੀ ਹੈਗੀ ਸਖਤੀ ਨਾਲ ਪੁੱਛਗਿੱਛ ਕੀਤੀ ਗਈ। ਪੁੱਛਗਿੱਛ ਉਪਰੰਤ ਜਿਹੜੀ ਹੈਗੀ ਉਸ ਜਗ੍ਹਾ ਦੀ ਨਿਸ਼ਾਨਦੇਹੀ ਕੀਤੀ ਗਈ ਔਰ ਉਸ ਜਗ੍ਹਾ ਤੋਂ ਜਿਹੜੇ ਸਟੈਂਡ ਲੋਨ ਇੰਟਰਨੈਟ ਬੇਸਡ ਆ ਉਹ ਕੈਮਰੇ ਜਿਹੜੇ ਹੈਗੇ ਆ ਪੁਲਿਸ ਨੇ ਰਿਕਵਰ ਕਰ ਲਏ ਆ। ਇਹਦੇ ਵਿੱਚ ਇਹਦੇ ਪਿੱਛੇ ਤਿੰਨ ਸਾਥੀ ਹੋਰ ਆ। ਇਹਦੇ ਇੱਕ ਲੌਜਿਸਟਿਕਸ ਪ੍ਰੋਵਾਈਡ ਕਰਵਾ ਰਿਹਾ ਲੋਕਲ, ਤੇ ਦੋ ਜਿਹੜੇ ਹੈਗੇ ਆ ਉਹ ਫਰਦਰ ਜਿਹੜੇ ਹੈਗੇ ਆ ਵਿਦੇਸ਼ ਵਿੱਚ ਬੈਠੇ ਹੋਏ ਜਿਹੜੀਆਂ ਇੰਟੈਲੀਜੈਂਸ ਏਜੰਸੀਜ਼ ਆ ਉਹਨਾਂ ਨਾਲ ਇਨ ਟੱਚ ਹੈਗੇ ਆ। ਸੋ ਇਹਨੂੰ ਮੋਟੀਵੇਟ ਕੀਤਾ ਗਿਆ ਸੀਗਾ ਇਸ ਕੰਮ ਲਈ ਔਰ ਇਸ ਕੰਮ ਵਾਸਤੇ ਇਹਨੂੰ ਉਹਨਾਂ ਨੇ ਥੋੜੇ ਬਹੁਤੇ ਪੈਸੇ ਵੀ ਜਿਹੜੇ ਸੀਗੇ ਦਿੱਤੇ ਆ ਕੈਮਰਿਆਂ ਦੇ ਵਾਸਤੇ, ਤੇ ਦੂਸਰੇ ਵੈਸੇ ਇਹਨੂੰ ਫੰਡਸ ਦਿੱਤੇ ਸੀ ਤਾਂ ਕਿ ਸੌਖਾ ਹੋ ਸਕੇ। ਸੋ ਉਹ ਸਾਰੀ ਗੱਲ ਜਿਹੜੀ ਹੈਗੀ ਆ ਬਿਲਕੁਲ ਪੁਣ ਛਾਣ ਕੇ ਉੱਪਰ ਆ ਚੁੱਕੀ ਆ
ਔਰ ਇਹਦੇ ਨਾਲ ਦੇ ਜਿਹੜੇ 3 ਸਾਥੀ ਨੇ ਉਹਨਾਂ ਵਿੱਚੋਂ ਜਿਹੜੇ 2 ਸਾਥੀ ਨੇ ਉਹ ਇਸ ਵੇਲੇ ਕਿਸੇ ਹੋਰ ਕੇਸ ਦੇ ਵਿੱਚ ਜੇਲ੍ਹ ਦੇ ਵਿੱਚ ਬੰਦ ਨੇ। ਉਹਨਾਂ ਨੂੰ ਵੀ ਅਸੀਂ ਪ੍ਰੋਡਕਸ਼ਨ ਵਾਰੰਟ ਤੇ ਲਿਆ ਕੇ ਪੁੱਛਗਿੱਛ ਜਲਦ ਜਿਹੜੀ ਹੈਗੀ ਉਹ করাਂਗੇ। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনারা কিভাবে স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, এবং আজকে এর জন্য আমি আপনাদের একটি অ্যাপের সঙ্গে পরিচয় করাবো যার নাম মার্কেট উলফ। এই মার্কেট উলফ হলো একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, এবং এখানে মাত্র 99 টাকা লাইফ টাইম ফি দিয়ে আপনারা ট্রেডিং জার্নি আপনাদের শুরু করতে পারেন। এবার আপনাদের দেখাবো এই অ্যাপকে ঠিক কিভাবে ব্যবহার করা যায়। দেখুন, প্রথমে আমি এই অ্যাপকে ওপেন করলাম, পরবর্তীকালে পিন নাম্বার দিয়ে লগ ইন করলাম, এবং এই মার্কেট উলফ অ্যাপে এবার একটি ফিচার্স দেখা গেল যার নাম ফলো ট্রেন্ড। এবার এই ফিচার্স আমাদের রিয়েল টাইম মার্কেটের ডাটা দেয় যেগুলো খুব প্রফিটেবল। পরবর্তীকালে এই ফলো ট্রেন্ড অপশনকে ক্লিক করে আমি এখানে ইনস্ট্রুমেন্ট চার্ট এবং ট্রেড ডিটেলস দেখে এই পুরো বিষয়টির ট্রেড স্টার্ট করে দিলাম ইনস্ট্যান্টলি। পরবর্তীকালে এখান থেকে মনিটর করলাম, এবং এইখানে লাইভ ট্রেডের যাবতীয় আপডেট কিন্তু দেখা যেতে পারে। ফলে আপনারা খুব অল্প অ্যামাউন্ট দিয়ে এইভাবেই মার্কেট উলফ কাজে লাগিয়ে আপনারা ট্রেডিং জার্নি কিন্তু শুরু করতে পারেন। এই অ্যাপে আরো একটি অপশন আছে যার নাম স্টপ লস ফিচার্স, যা আপনার ক্ষতি আটকাতে পারে। দেখুন, এখানে আমার লাইভ ট্রেডে যদি আমি দেখি, দেখা যাবে এইখানে স্টপ ট্রেড অপশন, এবং স্টপ ট্রেড ক্লিক করার পর আমি 1476 টাকার বুকিং 3টে ট্যাপসে কিন্তু বুক করতে পেরেছি। মার্কেট উলফ অ্যাপ আমাদের ফ্রিতে রেকমেন্ডেশনও প্রোভাইড করে। সেই রেকমেন্ডেশনগুলো ফলো করে আপনারা কিন্তু শেষ 3 মাসে গুড প্রফিট আমরা রোজগার করেছি তার একটা ধারণা পেতে পারেন। দেখুন, প্রথম মাসে ইউজার 57,170 টাকার প্রফিট, সেকেন্ড মাসে 70,468 টাকার প্রফিট, এবং 3 নম্বর মাসে এখানে 59,696 টাকার প্রফিট কিন্তু বুক করা হয়েছে। সব থেকে ভালো পার্ট হলো মার্কেট উলফ অ্যাপ কোনো ধরনের কমিশন কিন্তু চার্জ করে না, এবং সমস্ত প্রফিটই আপনার অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। মার্কেট উলফ অ্যাপ বর্তমানে ভারতবর্ষে অত্যন্ত দ্রুত গতিতে বিস্তার লাভ করছে, এবং এটি অত্যন্ত সিম্পল এবং সিকিওর ব্যবহার করার জন্য। তাহলে আর ওয়েট করছেন কেন? আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক আছে, পিন কমেন্টেও এই অ্যাপের আমি লিঙ্ক দিয়েছি। ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি শুরু করুন। অর্থাৎ পুলিশ গোপন সূত্র মারফত জানতে পারে যে হাইওয়ের একটি ব্রিজের কাছাকাছি কিছু সন্দেহজনক কাজকর্ম চলছে। এরপরই সুজানপুর পুলিশ অ্যাকশনে নামে, গ্রেফতার করা হয় বলজিৎ সিংকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ইন্টারনেট ভিত্তিক সিসিটিভি ক্যামেরা এবং ওয়াইফাই রাউটার। জিজ্ঞাসাবাদে বিট্টু যা স্বীকার করেছে তা চোখ কপালে তুলেছে তদন্তকারী অফিসারদের। গত জানুয়ারি মাসেই সে এই ক্যামেরাটি দোকানে ইনস্টল করেছিল। তার একটাই উদ্দেশ্য ছিল ভারতীয় সেনাবাহিনীর প্রতিটি মুভমেন্ট লাইভ ফুটেজ সীমান্ত পারে শত্রুদের কাছে পৌঁছে দেওয়া। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এর রিমোট কন্ট্রোলটা ছিল দুবাইতে। বিট্টু সরাসরি স্বীকার করেছে যে দুবাইতে এক অজ্ঞাত পরিচয় হ্যান্ডেলার তাকে এই কাজের জন্য গাইড করছিল, এবং তার বিনিময়ে তাকে দেওয়া হয়েছিল 40,000 টাকা। দেশের সুরক্ষাকে মাত্র 40,000 টাকায় বিক্রি করে দেওয়া এক ব্যক্তিকে আজ দেশদ্রোহী বলতে কিন্তু কোনো দ্বিধাবোধ আমি অন্তত করছি না। এবং এই মামলায় আরো 3 অপরাধী বিক্রমজিৎ সিং, বলবিন্দর সিং এবং তরুণপ্রীত সিং এর বিরুদ্ধেও মামলা করা হয়েছে, এবং তাদের উদ্দেশ্যে তল্লাশি শুরু করা হয়েছে। অর্থাৎ এই ঘটনা শুধু বিট্টুর ঘটনা নয়, এটি একটি নেক্সাস, যে নেক্সাস পাকিস্তানে বসে থাকা কিছু কতিপয় ব্যক্তি আজকে আমাদের ভারতের আভ্যন্তরীণ এই নেটওয়ার্কে কিন্তু এস্টাবলিশ করার চেষ্টা করেছে। পাঞ্জাবের এই ঘটনা প্রথম কোনো ঘটনা নয়। গত মাসেই পাঞ্জাব পুলিশ পাকিস্তানের আইএসআই সমর্থিত 2টি বড় স্পাই মডিউল ধ্বংস করে, আর যেখানে প্রযুক্তিগতভাবে বারংবার এই সিসিটিভি কানেকশন কিন্তু উঠে আসছে। পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল পরিষ্কার বলেছিলেন যে চীন থেকে বানানো এই ধরনের হাইটেক সোলার পাওয়ার্ড 4G সিসিটিভি ক্যামেরা আজকে বারবার যেভাবে ভারতীয়রা অজান্তেই ব্যবহার করে দেশকে বিপদে ফেলছেন, আজকে পাকিস্তান কিন্তু সেই সাহায্য সেই ফায়দাটা নেওয়ার চেষ্টা করছেন, সেই অজ্ঞতারই কিন্তু ফায়দা লোটার চেষ্টা করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে চীনা সিসিটিভি হলো মারণ ফাঁদ। আমরা বাড়িতে অজান্তে এই চীনা সিসিটিভি ফুটেজ
যে লাগাচ্ছি সেই ফুটেজ কিন্তু সরাসরি চীন মারফত হয়ে পাকিস্তানের কাছে কিন্তু বারবার পৌঁছে যাচ্ছে, তা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। পাশাপাশি পাঞ্জাব হাইওয়ের ঘটনার সঙ্গে সঙ্গে আজকে ইন্ডিয়ান আর্মির 16 কর্পসের পক্ষ থেকে একটি টুইট করা হয়, যে টুইট গোটা ভারতকে কিন্তু ফের একবার চমকে দেয়। ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে বলা হয় যে ঠিক 11টার সময় জম্মু কাশ্মীরের রাজৌরির গম্ভীর মুগলান এলাকায় বড় সড়ো এক এনকাউন্টার হয়েছে। অর্থাৎ এই এলাকা থেকে পাকিস্তানের জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করেছিল। একাধিক কাশ্মীরি যুবককে ভুল বুঝিয়ে এরা পাকিস্তানের গোষ্ঠীতে মানে বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীতে সামিল করে। তারা যখন ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে তখন সেনাবাহিনীর কর্তারা কিন্তু গুলি চালিয়ে তাদেরকে খতম করে দেয়। অর্থাৎ একদিকে জম্মু কাশ্মীরের এই ধরনের সেনাবাহিনীর এনকাউন্টার এবং অন্যদিকে জম্মু কাশ্মীর লাগোয়া এই যে হাইওয়ে সেখানে গুপ্তচরের সন্ধান, দুই মিলিয়ে ভারতের সীমান্ত সুরক্ষা কিন্তু বড়সড় বিপদের মুখে পড়েছে বা পড়তে চলেছে, তা কিন্তু আমরা বারবার বুঝতে পারছি। পরবর্তীকালে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে দেশের আভ্যন্তরীণ একাধিক ক্ষেত্রে আমাদের অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন। দুদিন আগে কি হয়েছিল আমরা কি ভুলে যাব? আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও বানিয়েছিলাম, আপনারা এই থাম্বনেইলটা দেখতে পারেন, আমাদের চ্যানেলে আছে। সেখানে আমি দেখিয়েছিলাম যে কলকাতা থেকে এনআইএ এক পাক গুপ্তচরকে আটক করে, যার নাম ছিল জাফর রিয়াজ, যিনি 2005 সাল থেকে নিয়মিত পাকিস্তানে যোগাযোগ করতেন এবং যেতেন। তার স্ত্রী পাকিস্তানি, তার সন্তানরাও পাকিস্তানি। তাকে আইএসআই এর পক্ষ থেকে বলা হয়েছিল যে তিনি যদি ভারতের সেনাবাহিনীর এই তথ্য তাদের হাতে তুলে দেন তাহলে তাকেও পাকিস্তানের নাগরিকত্ব দেওয়া হবে, এবং কিছু টাকার বিনিময়ে তিনি রফাসূত্র করেন এবং আলটিমেটলি দিনের পর দিন ভারতের ইন্টারনাল সিকিউরিটি রিলেটেড এই যে সেন্সিটিভ ডাটাগুলো পাকিস্তানের হাতে তিনি তুলে দিয়েছিলেন। অর্থাৎ আজকে কলকাতা, কালকে পাঞ্জাব, পরশু হয়তো দেশের আভ্যন্তরীণ কোনো একটি জায়গা থেকে ফের একই ধরনের খবর আমি আপনাদের সামনে নিয়ে আসবো। মোদ্দা কথা হলো পাকিস্তান ধারাবাহিকভাবে ভারতকে অশান্ত করার চেষ্টা করেছে। এ খবর যদি পাকিস্তানের বাসিন্দাদের উৎসাহিত করে তাহলে আরো একটি খবর নিঃসন্দেহে সকলে জানা প্রয়োজন। ফের আরো একটি পাকিস্তানের সেনাবাহিনীর বিমান কিন্তু ভেঙে পড়েছে, এবং এক্ষেত্রে যে বিমান ভেঙে পড়েছে সেই বিমানটি চাইনিজ মেড JL-8। ঠিক একদিন আগে আরো একটি বিমান ভেঙে পড়ার গল্প আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। পাকিস্তান সেনাবাহিনী রীতিমতো আতঙ্কিত এই চীনা অস্ত্রগুলো ব্যবহার করার জন্য। অর্থাৎ দুদিনে দুটি বিমানের ভেঙে পড়ার খবর পাকিস্তান থেকে সরাসরি এলো। JL-8 পরিষ্কার বলা হয়েছে যে এই বিমানটি ভেঙে পড়েছে পাকিস্তানের মিয়ানওয়ালি অঞ্চলে, এবং এটি চাইনিজ অরিজিন ফাইটার জেট। এবং এই প্রথমবারের জন্য JL-8 এই ধরনের বিভৎস দুর্ঘটনার মধ্যে পড়লেও রিসেন্ট টাইমে টোটাল 7টির বেশি ঘটনা এই ধরনের ফাইটার জেট ভেঙে পড়ার ঘটনা পাকিস্তান থেকে এলো। ফলে পাকিস্তান কিন্তু সাধারণত চীনা ফাইটার জেট ব্যবহার করে, যা আজকের দিনে দাঁড়িয়ে কতটা ভঙ্গুর তা কিন্তু আন্তর্জাতিক স্তরে ফের একবার এস্টাবলিশ করে দেয়। পাশাপাশি এই মিয়ানমার এই যে পার্টিকুলার জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গাটিও হলো একাধিক ক্র্যাশের জন্য বিখ্যাত, বলা ভালো কুখ্যাত। পাকিস্তান কিন্তু এই জায়গা থেকে অ্যাভয়েড করেও কিন্তু করতে পারেনি, এবং আজকেও এর অতীতে যেমন একাধিক ইনসিডেন্ট এখান থেকে এসেছিল, আজকেও কিন্তু JL-8 এর ফাইটার জেট ভেঙে পড়ার ঘটনা একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনী দৈন্য দশা চরম জায়গায় চলে গেছে। এর আগেও এখানে J-7 ফাইটার জেট ভেঙে পড়েছিল আমি যদি খুব ভুল না করি। ফলে পাকিস্তান যখন বারবার ভারতকে অশান্ত করার ছক কষছে, ঠিক তখন তাদের দেশের ফাইটার জেট, সেনাবাহিনীর ফাইটার জেট আন্তর্জাতিক স্তরের সামনে এইভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, এবং তারা ভারতকে অশান্ত তো করতে পারছেই না, উল্টে ভারতকে অশান্ত করতে গিয়ে তাদের দেশের একাধিক সেনাবাহিনীর ইনফ্রাস্ট্রাকচার কার্যত ধ্বংস হচ্ছে। সব মিলিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে নিয়ে এলাম। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আর মনে রাখবেন মার্কেট উলফ অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিউর। iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনে এই অ্যাপকে ব্যবহার করা যায়। আমাদের ভিডিওতে এই অ্যাপের লিঙ্ক আছে ডেসক্রিপশন এবং কমেন্টে, ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি আপনারা শুরু করতে পারেন। ধন্যবাদ।